আবারও ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রায়তারায় বিপণন প্রতিষ্ঠানগুলোর মূল্য সমন্বয়ে চিঠি দিয়েছে ট্যারিফ কমিশনে। চীনের প্রক্রিয়াজাত খাদ্যের বাজার ধরতে চান ব্যবসায়ীরা, আগ্রহী চীনারাও। বাণিজ্যে ভারসাম্য আনার আশা। কর্মস্থলে অনুপস্থিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। করা হয়নি শোকজ, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জনপ্রশাসন মন্ত্রী। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা করছেন বিপণন প্রতিষ্ঠানগুলো। মূল্য সমন্বয়ে ট্যারিফ কমিশনে এরই মধ্যে চিঠি দিয়েছে মিল মালিক সমিতি। দাম বাড়ানোর এখনো কোনো সিদ্ধান্ত না হলেও যাচাই বাছাই করছে মন্ত্রণালয়। গত 18 এপ্রিল 4 টাকা বাড়িয়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় 167 টাকা, আর খোলা তেলে 2 টাকা কমিয়ে দাম ধরা হয় 147 টাকা। এমন পরিস্থিতিতে তেলের দাম বাড়াতে গত সপ্তাহে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দিয়েছে ব্যবসায়ীরা। সব দিক আমলে নিয়ে তা বিশ্লেষণ করছে কমিশন। খুচরা বিক্রেতারা বলছেন, এরই মধ্যে বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানগুলো, আর ভোক্তাদের শঙ্কা তেলের মূল্য বৃদ্ধি আরও কঠিন করে তুলবে জীবনযাত্রা। দোকানে মাল আনতে পারতেছে না, ডিলারের কাছে মাল আছে, টাকা দিলে মাল দিবে, সমস্যা নেই। না বিশ্বাস অবস্থা। যাদের ধরেন অনেক অনেক টাকা আছে তাদেরটা তো জানি না, কিন্তু আমাদের খুবই কষ্ট হচ্ছে মধ্যবিত্ত যারা তাদের। দাম বৃদ্ধির ক্ষেত্রে চড়া বৈশ্বিক বাজার, ব্যাংক সুদহার বৃদ্ধি এবং ডলারের বাড়তি মূল্যকে দায়ী করছেন উৎপাদক কোম্পানিগুলো। যদিও বিশ্ববাজারে দাম কমলে সে অনুযায়ী কমাতে চায় না প্রতিষ্ঠানগুলো। কোথাকার মাল কি রেটে ঢুকতেছে, আমার কাছে যা ইনফরমেশন আছে, দোকানদারের কাছে তা ইনফরমেশন আছে। সেও তো চোখে দেখতেছে যে বাইরে $100 বেড়ে গেছে, মাল যেগুলো চিটাং বন্দরে একজন ট্রেডার, খাতের মধ্যে ট্রেডারও সে চিটাং বন্দরে কত মাল ঢুকতেছে সে হিসাব রাখে। সয়াবিন ও পাম মিলিয়ে দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 20 লাখ টনের বেশি। এর বেশিরভাগই আমদানি করে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বাজার ধরতে চান বাংলাদেশি উদ্যোক্তারা। তাদের মতে সম্ভাবনাময় এই বাজার ধরতে পারলে দুই দেশের বাণিজ্যে ভারসাম্য আনা সম্ভব। চীনের ব্যবসায়ীরাও কৃষি পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য নিতে আগ্রহী। ব্যবসায়ীরা মনে করেন শুল্ক সুবিধার সুযোগে আকর্ষণীয় রপ্তানি গন্তব্য পরিণত হতে পারে চীন। গত 5 বছরে বাংলাদেশের কৃষি পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি পৌঁছেছে 18%, যার উল্লেখযোগ্য অংশ প্রক্রিয়াজাত খাবার। এদিকে 2028 সালের মধ্যে কৃষি পণ্যের বৈশ্বিক চাহিদা 15% বাড়বে, যা বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য শিল্পের জন্য রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি করবে। উদ্যোক্তারা বলছেন, চীনের বাজারে প্রক্রিয়াজাত পণ্যের চাহিদা বেশি, তাই সম্প্রসারণমুখী শিল্পের জন্য এটি সম্ভাবনাময় বাজার। বাংলাদেশ থেকে আমরা নুডলস রপ্তানি করছি চায়নার বাজারে, এবং এই চাইনিজরা অত্যন্ত আনন্দের সাথে আমাদের নুডলস গ্রহণ করছেন। এটা হয়তো তাদের জীবনে একটি বৈচিত্র্য উপহার দিচ্ছে, এই জন্যই হয়তো আমরা উত্তরোত্তর ভালো করছি। চীনা ব্যবসায়ীরা বলছেন, বছরে 200 কোটি টন চিংড়ির চাহিদা রয়েছে তাদের দেশে, আর এক্ষেত্রে তাদের আমদানির অন্যতম উৎস হতে পারে বাংলাদেশ। পাশাপাশি অন্যান্য প্রক্রিয়াজাত পণ্যেরও যথেষ্ট চাহিদা আছে চীনে। China consuming like 2 billion. আমরা চিংড়ি অনেক পছন্দ করি। চিংড়ি আমদানির জন্য বাংলাদেশ আমাদের অন্যতম দেশ হতে পারে। এখানে আমাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। দুই দেশের ব্যবসায়ীরা কাজ করতে পারবে। 9 জুলাই বেইজিংয়ে অনুষ্ঠিত বিজনেস সামিটে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়েছে, আর এতে সুযোগ তৈরি হয়েছে রপ্তানি বাড়ানোর। আমরা আমাদের ল্যান্ড দিব, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি দিব, এবং আমাদের কোটি কোটি যারা আমাদের মানব সম্পদ তারা সেখানে কাজ করবে। এর মাধ্যমে যেমনি কর্মসংস্থান হবে, টেকনোলজি ট্রান্সফার হবে, নতুন নতুন ইন্ডাস্ট্রি হবে। যারা বাংলাদেশের সাথে ব্যবসা করতে চান এবং ভবিষ্যতে বাংলাদেশের সাথে নতুন কী ধরনের এভিনিউ খোলা যায় সেই ব্যাপারে একাডেমিক রিসার্চগুলো তারা করতে চান, এরকম সকল স্টেক হোল্ডারদেরকে এবার আমরা এই ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ জানিয়েছি। দেশের আইসিটি, অ্যাগ্রো, বিদ্যুৎ জ্বালানি সহ অবকাঠামো খাতে আরও বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা দুই দেশের ব্যবসায়ীদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বেইজিং, চীন।
রাজধানীতে বর্ষা মৌসুমের অজুহাতে বেড়েই চলেছে সবজির দাম। 2-3 দিনে প্রতিটি সবজির দাম বেড়েছে 15 থেকে 30 টাকা পর্যন্ত। এছাড়া এখনো পেঁয়াজ ও আলুর দর চড়া। ব্যবসায়ীরা বাড়তি দামের জন্য দুষছেন মধ্যস্বত্বভোগীদের, আর ক্রেতাদের অভিযোগ মনিটরিংয়ের অভাবে লাগামহীন বাজার। রাজধানীর বাজারে 80 থেকে 100 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বর্ষার মৌসুম আর জলাবদ্ধতার অজুহাতে বাজারের বিক্রেতারা প্রায় সব সবজির দাম কেজিতে বাড়িয়েছে 15 থেকে 30 টাকা পর্যন্ত। হাতিরপুল বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়, প্রতি কেজি বেগুন 120 টাকা, টমেটো 200 টাকা, করলা 100 থেকে 120 টাকা, গাজর 150 থেকে 160 টাকায় মিলছে। আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়, আর পেঁয়াজের কেজি এখন 120 থেকে 125 টাকা। ক্রেতাদের অভিযোগ বিভিন্ন অজুহাতে পণ্যের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। আজকে একটু দাম বেশি বলতেছে তুলনামূলক। এর আগেও বৃষ্টির আগে যেগুলো কিনছি তার চেয়ে আজকে 20-30 টাকা সবগুলোই বেশি। গ্রামে আছে 5 টাকা 7 টাকা কেজি ঢেঁড়স, এখানে ঢেঁড়স হলো 80 টাকা কেজি। পেঁয়াজ, আলু প্লাস অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির খরচ বহন করা আসলে দিনে দিনে খুবই কষ্টকর হয়ে পড়তেছে। তো আমি মনে করি এক্ষেত্রে আসলেই মানে সরকারের কঠোর হস্তে এটাকে দমন করা উচিত। তবে বিক্রেতাদের দাবি, মধ্যস্বত্বভোগীদের প্রভাবে বাজারে বাড়ছে প্রতিটি পণ্যের দাম। তাছাড়া ভারী বৃষ্টিতে পণ্যের ঘাটতির কথাও জানান তারা। যারা বড় বড় ব্যবসায়িক তারা দামগুলি বাড়াচ্ছে, ছোটখাটো ব্যবসায়ীরা কিছুই করতে পারে না। এক বস্তা পেঁয়াজে তারা কি সিন্ডিকেট করবে 70-80 কেজি মাল, আর যারা হাজার হাজার টন নিয়ে ব্যবসা করে তারাই মূলত দেশের উঠানামা করা দাম। জিনিসের চাহিদার তুলনায় আমদানি কম। সাধারণ মানুষের অভিযোগ, সরকারের বাজার মনিটরিং আগের তুলনায় কমেছে, ফলে অতিরিক্ত মুনাফার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন কর্মস্থল অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডিতে যোগ দেননি আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। শোকজও করা হচ্ছে না তাকে। তবে জনপ্রশাসন মন্ত্রী জানিয়েছেন যোগদানের আদেশ অমান্য করায় মতিউরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাবেক কর্মকর্তাদের মতে অনুমতি ছাড়া 60 দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকলে পলায়নের অভিযোগে মতিউরকে চাকরিচ্যুত করা যাবে। ব্যাপক সমালোচনা শুরু হলে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে এই দপ্তরে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। এখানে তাকে বদলি করা হয় গত 23 জুন, কিন্তু আজ পর্যন্ত তিনি এখানে আসেননি। আইআরডি কর্মকর্তারা জানান, মতিউর বাহক মারফত যোগদানপত্র পাঠিয়েছেন, কিন্তু সেটি বিধিসম্মত না হওয়ায় গ্রহণ করা হয়নি। কর্মকর্তারা জানান, মতিউরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি, তাই কারণ দর্শানোর নোটিশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। গত সপ্তাহে নোটিশ প্রস্তুত করে আইআরডি, কিন্তু পাঠানো হয়নি। কেন পাঠানো হয়নি তার সদুত্তর দিতে পারেননি কর্মকর্তারা। তারা জানান, শুধু দুর্নীতি দমন কমিশন দুদকের নোটিশ মতিউরের বিভিন্ন ঠিকানায় পাঠানো হয়েছে। বিষয়টি আমি দেখব যে কেন যোগ দেন নাই এবং কি বিষয়, এর পিছনের কারণ কি, কোনো যৌক্তিক কারণ আছে কিনা। অনেক সময় যৌক্তিক কারণ থাকতে পারে, তো সেটিও আমাদের দেখতে হবে। তো সেটি আমি দেখে ব্যবস্থা করব। একই শহরের মধ্যে কোনো সরকারি কর্মকর্তাকে বদলি করা হলে 24 ঘন্টার মধ্যেই নতুন কর্মস্থলে যোগ দিতে হয়। মতিউর তা না করে সরকারি আদেশ অমান্য করেছেন। এজন্য কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু করা যায়। আবার এক নাগারে 60 দিনের বেশি অনুপস্থিত থাকলে পালানোর অভিযোগে সরকারি কর্মকর্তাকে চাকরিচ্যুতও করা যায়। তিনি আমাদের যে সরকারি বিধিমালা ভঙ্গ করেছেন এবং মিসকন্ডাক্ট করেছেন, তো এই জন্য তার বিরুদ্ধে প্রসিডিংস চালু করতে পারে, ডিপার্টমেন্টাল মামলা হতে পারে, তার ডিজার্শনও হতে পারে, কেন তিনি এতদিন ধরে কোথায় আছেন কেউ জানে না। আর বাহক মারফত কোনো যোগদানপত্র দেওয়ার কোনো বিধান আমাদের নেই। যোগদানপত্র নিজে উপস্থিত থেকে যোগদান করতে হয় কর্তৃপক্ষের কাছে। এনবিআর কর্মকর্তারা জানান, মতিউরের চাকরির মেয়াদ শেষ পর্যায়ে, ডিসেম্বরে তার স্বাভাবিক অবসরে যাওয়ার কথা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাদিক এগ্রোর ব্রাহ্মা জাতের গরু কোথায়? এ প্রশ্নের উত্তর নেই কারো কাছে। জানা গেছে রাজধানীর আশেপাশের 3টি খামারে কিছুদিনের জন্য রাখা হয়েছিল গরুগুলো। এরই মধ্যে 6টি জব্দ করেছে দুদক, বাকিগুলোর খোঁজ করছে তদন্ত দল। গত 27 জুন মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরপর রাজস্ব ফাঁকি সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে ফার্মটির বিরুদ্ধে। নতুন করে সমালোচনা শুরু হয় নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু আমদানি নিয়ে।
সরকারি তথ্য মতে জব্দ করা 18টি ব্রাহ্মা গরু থেকে 15টি বিক্রি করে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। নানা উপায়ে সেগুলো ঘুরিয়ে ফিরে আবারও আসে সাদিক এগ্রোর হাতেই। সেই 15টি গরু থেকে 2টি বিক্রি হয়েছে 2.5 কোটি টাকায়। দুদক জব্দ করেছে আরও 6টি। এখন প্রশ্ন উঠেছে বাকি 7টি ব্রাহ্মা গরু কোথায়? বাকিগুলো কোথায় আছে আমি জানি না, আল্লাহর কসম দিয়ে বলছে আমি জানি না। আমি কি বলতাম আপনাকে বলেন, সে কি করছে একটা প্রতারক কি করতে পারে আমি জানি না। তো সেটা আমাকে বলি করছে নাকি? অনুসন্ধানে জানা গেছে অন্তত 3টি ফার্মে বিভিন্ন সময়ের জন্য রাখা হয় গরুগুলো। বসিলার রিভারাইন ফার্মে ছিল গরুগুলো, তবে এ ফার্মে কাউকেই খুঁজে পাওয়া যায়নি। মোহাম্মদপুরে সিটি কর্পোরেশনের উচ্ছেদের পর কেরানীগঞ্জের আটিবাজারের এএসসি এগ্রোতে রাখা হয় ব্রাহ্মা সহ অন্যান্য জাতের কয়েকটি গরু। নরসিংদীর দিকে নেওয়ার কথা মনে হয় না, হতে পারে যেতে পারে, কেন যেহেতু গরু যখন রাখছে কোথাও কোথাও। কয়টা আনছিল আমাদের এখানে বাহামা অঞ্চলে একটাই বড়টা। সাভারের ভাতুরকায় সাদিক এগ্রোর আরেকটি ফার্ম, সেখানেও মেলেনি ব্রাহ্মা গরু। ব্রাহ্মা জাতের 7টি গরু এখন কোথায় সে তথ্য জানেন শুধুই সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন। যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জের রসগোল্লার পর এবার ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ব্রোঞ্জের তৈরি গয়না। বৃহস্পতিবার এই পণ্যটি জিআই স্বীকৃতি লাভ করে। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, 12 মার্চ ব্রোঞ্জের তৈরি গয়নাকে জিআই পণ্যের অন্তর্ভুক্তির জন্য শিল্প মন্ত্রণালয়ে আবেদন করা হয়। তিনি আরও জানান, ব্রোঞ্জের তৈরি গয়না গোপালগঞ্জের 100 বছরের ঐতিহ্য। বাংলাদেশ ছাড়া ভারতেও এই গয়নার যথেষ্ট চাহিদা রয়েছে। এই গয়না কারিগরদের নানা ডিজাইন সরবরাহ ও কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত সহ প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান জেলা প্রশাসক। গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার জলিপাড় ইউনিয়নের ঐতিহ্যবাহী ব্রোঞ্জের গহনাকে ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। আপনারা জানেন এর পূর্বে আমাদের গোপালগঞ্জের রসগোল্লা সেটিও আমার জিআই পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এজন্য অত্যন্ত আমরা আনন্দিত। চিলাহাটি হলদিবাড়ি রেলপথ দিয়ে নিয়মিত চলাচল করছে পণ্য ও যাত্রীবাহী ট্রেন। 55 বছর পর রুটটি চালু হওয়ায় নতুন স্বপ্ন দেখছেন নীলফামারী সহ কয়েক জেলার বাসিন্দারা। তবে 2 বছরেও চালু হয়নি ইমিগ্রেশন সুবিধা। বাণিজ্যের গতি বাড়াতে বন্দরটি পুরোপুরি চালুর দাবি ব্যবসায়ীদের। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথ। যাত্রী চলাচল ও বাণিজ্য সুবিধা বাড়াতে তা আবার চালুর উদ্যোগ নেয় দুই দেশ। সে লক্ষ্যে 2022 সালের 1 জুন শুরু হয় মিতালি এক্সপ্রেসের চলাচল। গত বছরের নভেম্বরে চিলাহাটি রেলওয়ে স্টেশনের আইকনিক ভবন নির্মাণের মাঝপথেই উদ্বোধন করা হয়। 8 মাসেও তা শেষ না হওয়ায় চালু করা যাচ্ছে না ইমিগ্রেশন সুবিধা। এইখানে ইমিগ্রেশন না থাকায় আমাদেরকে ঢাকা যেতে হচ্ছে। ঢাকা যাওয়া আসা আমাদের প্রায় কমপক্ষে 5 থেকে 6 হাজার টাকা খরচ। আমাদেরকে আবার ঢাকা যাইতে হচ্ছে, ঢাকা থেকে আবার ট্রেনে চিলাহাটি হয়ে আবার ইন্ডিয়া ঢুকতে হচ্ছে, এবং আমাদের সময়ের শ্রম দুটাই আমাদের যাচ্ছে। উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসারে ইমিগ্রেশনের পাশাপাশি স্থলবন্দরের কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। স্থলবন্দরটি চালু হলে এখানে আমরা এই উত্তরাঞ্চলের ব্যবসায়ীরা, অনেক ব্যবসায়ী রয়েছে যারা ভারতে পণ্য আমদানি রপ্তানি করে, তাদের আমদানি রপ্তানি ব্যয় কমে আসবে এবং পণ্যের দাম অনেক কমে আসবে। ইন্ডিয়া থেকে যে মালপত্র আসতেছে প্রতিটা ট্রাক আসতে 15 থেকে 20 দিন ডিটেন্সে লাগে। এই টাকাটা কিন্তু আমাদেরকে দিতে হয় ভর্তুকিরা। তো এটা কিন্তু আমাদের মালের উপরই পড়ে কস্টিংটা। তো এই পোর্টটা চালু হলে আমার মনে হয় ওই ডিটেনশন যেটা লাগে সেটা লাগবে না। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার চিলাহাটি স্থলবন্দর, রেলওয়ে স্টেশন ও অন্যান্য অবকাঠামো পরিদর্শনে গিয়ে জানান, বন্দরের কার্যক্রম চালুর জন্য দুদেশের সরকার কাজ করছে। ভারত বাংলাদেশ मैत्री অনেক মজবুত मैत्री আছে, নিরন্তর এটা আর মজবুত হবে, আর স্ট্রং হবে। অ্যান্ড দুই দেশের মানুষের মধ্যে অনেক সম্ভাবনা আছে, প্রচুর সম্ভাবনা আছে। বন্দরটি পুরো চালুর পর বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। এতে স্থানীয়দের আর্থসামাজিক পরিবর্তনের আশা করছেন ব্যবসায়ীরা। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী। গত বছরের মতন ভিড় না থাকলেও দেশের বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারে চলছে পুরোদমে বেচাকেনা। উৎপাদন কম হয় দাম চড়া। বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন 15 বছরের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে আম। প্রতিদিন এ বাজার থেকে 25 থেকে 30 কোটি টাকার আম বেচাকেনা হচ্ছে।
ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর কানসাট আম বাজার। বরি আবহাওয়ার কারণে উৎপাদন কম হয়, দাম চড়া। প্রতিমন ফজলি ও আম্রপালি বিক্রি হচ্ছে 2600 থেকে 3200 টাকায়। ল্যাংড়া ও খিরসাপাত আম বিক্রি হচ্ছে 6 থেকে 8000 টাকা মন। তবে উৎপাদন কমের কারণে সব কৃষকের মুখে হাসি নেই। উৎপাদন কম হলে বাজার দর বাড়ে, কিন্তু আমার কৃষক তো টাকা পাচ্ছে না। আমার কৃষক 50টা বাগানে 2-3টা বাগানে আম হয়েছে, সবগুলোই মার চলে গেছে। শীতের তীব্রতা ছিল, আমের মুকুল আসতে দেরি, তারপরে আমের মুকুল আসার পর বৃষ্টিপাত, জলবায়ুগত পরিবর্তনের নানান প্রভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে আম কিনছেন। কানসাট বাজার থেকেই প্রতিদিন 250 থেকে 300 টাকা আম সরবরাহ হচ্ছে, যার বাজার মূল্য 25 থেকে 30 কোটি টাকা। 9 থেকে 11 লক্ষ টাকার আম একটি গাড়িতে যায়। সেই ক্ষেত্রে আমরা দেখে আসছি যে সব মিলিয়ে আমাদের এই বাজার থেকে 25 থেকে 30 কোটি টাকার আম প্রতিদিন বেচে কেনা হয়। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে 1,50,000 টন কম আম উৎপাদন হবে। যে এবছর আমরা হয়তো 4.5 লাখ মেট্রিক টন উৎপাদন হবে, কিন্তু আসলে এই অল্টারনেট বেয়ারিং এবং এই কারণগুলোর কারণেই আমরা আশা করছি যে এই বছর 3 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি আমাদের উৎপাদনটা হবে। এবার আমের উৎপাদন কম হওয়ার কারণ হিসাবে বৈরী আবহাওয়াকে দায়ী করছে কৃষি বিভাগও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি 7 দিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী